কথা হচ্ছে ক্ষমতাদার মালিককে আল্লাহ। সাইবার মিডিয়া রিসার্চ এবং এই সুন্দর করে উপরে লেখা আছে বিএনপি মিডিয়া ইনক্লুডেড। তার মানে বিএনপি যাতে এবারে যেতে তার জন্য ইন্ডিয়া ফাইন্যান্স করতেছে। এই যে ইস্তেহার, সেই ইস্তেহার এটা ইন্ডিয়ার, এটা কি করে বুঝলেন? এই দেখেন ইন্ডিয়া লেখা আছে। কথা হচ্ছে ক্ষমতাদার মালিককে আল্লাহ। এই যে বাংলাদেশ জামাতে ইসলাম আওয়ামী লীগ নেই বলে জামাতে ইসলাম একটা জায়গায় গেছে, এই কথাটাও ঠিক না। কারণ আমি বারবার বলছি ভোটার বলে কিছু নাই। সব মানুষ কি দেখে, দুইটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই নির্বাচনী ইস্তেহার। এই নির্বাচনী ইস্তেহারটা হচ্ছে কি, যে মানুষের সাথে, জনগণের সাথে রাষ্ট্রের যে পার্টি ক্ষমতায় যাবে তার একটা কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? যে এই নির্বাচনী ইস্তেহারে যা যা থাকবে সেটাতে আমি বিশ্বাস করব এবং বিশ্বাস করে আমি আপনাকে ভোট দিব। এখন প্রথমেই দেখেন এই নির্বাচনী ইস্তেহারে বিএনপিটার কথাই বলি, যে দেখেন ফ্যামিলি কার্ড আওয়ামী লীগের, এবং এটা 2023 সাল থেকে দেওয়া আছে। আচ্ছা আসেন এগ্রিকালচার কার্ড, এটা আওয়ামী লীগের সময় 2012 সাল থেকে দেওয়া আছে। আপনি আসেন প্রবাসী কার্ড 2010 সাল থেকে দেওয়া আছে। আপনি বলেন যে ওই যে টাকা দিতে চাইছেন যারা প্রবাসে যেতে চাইছে তাদেরকে, এটা 2011 সাল থেকে দেওয়া আছে। রিমিটেন্সের প্রণোদনা 2022 সাল থেকে দেওয়া আছে। সবচেয়ে বড় সাংঘাতিক কি, যে আপনার মাধ্যমে একটা জিনিস দেখায়, এই ইস্তেহার তৈরি করে দিল ইন্ডিয়া। এই বিএনপির ইস্তেহার, এই যে বললো যে এই জামাতে ইসলামের নাকি কিছু কিছু ছবি নিছে, আর এই দেখেন আমি দেখায় দিচ্ছি আপনাকে এই ইস্তেহার। এই দেখেন আপনাদের যদি ইয়া থাকে সাইবার মিডিয়া রিসার্চ, এবং এই সুন্দর করে উপরে লেখা আছে বিএনপি মিডিয়া ইনক্লুডেড। তার মানে বিএনপি যাতে এবারে যেতে তার জন্য ইন্ডিয়া ফাইন্যান্স করতেছে, এবং সেজন্য আমি একদম রেকর্ড নিয়ে এসে যেটা দেখালাম, যে এই দেখেন যে দুইটা স্ক্রিনশট আমি দেখাই দিলাম, যে এইটা কিভাবে ইন্ডিয়া থেকে, এইটা তো সেই বিএনপি না। বেগম খালেদা জিয়া স্ক্রিনশটে কি আছে একটু ক্লিয়ার করেন। আচ্ছা স্ক্রিনশটে কি আছে প্রথমে বলে দিচ্ছি। জি জি জি। বিএনপি মিডিয়া ইনক্লুডেড অ্যাডস সাইবার মিডিয়া রিসার্চ এন্ড সার্ভিসেস লিমিটেড। কি করা আছে? পার্পল পিস, লোকেশন বাংলাদেশ। কি তৈরি করা হয়েছে? এই দেখেন এই অ্যাড দিয়ে তৈরি করা হয়েছে। এই যে ইস্তেহার, সেই ইস্তেহার। এটা ইন্ডিয়ার, এটা কি করে বুঝলেন? এই দেখেন ইন্ডিয়া লেখা আছে, এবং আপনি যদি এই নামটা দিয়ে সার্চ করেন ওটাও বের করে নিয়ে আসছে। এই দেখেন। আচ্ছা এইটা থেকে না, ভাইয়ের কথা এটা উত্তর দিতে হবে, এটা কনফার্ম বড় অভিযোগ, তাই না? হ্যাঁ এই যে দেখেন, এটা কে? ব্লুমবার্গের। হ্যাঁ ব্লুমবার্গ। এখানে কি দেওয়া আছে? মিডিয়া কমিউনিকেশন কোথায়? এটা আসলে এটা অনেক বড় লেখা আছে, এটা পড়তে হবে। আচ্ছা এটা পড়েন। এটা না, এখানে তো সব জিনিসটা আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, যে সত্য মিথ্যাতে সবাই যাচাই করে। সো আমার ব্যক্তিগত কথা হলো, প্রথমে অবজেকশন হচ্ছে যে হোয়াই ইন্ডিয়া উইল ইনভেস্ট ফর এ পলিটিক্যাল পার্টি। এটা আমি আগের থেকে বলে আসতেছি। আমার কথা হলো কি, উনি যে অভিযোগটা করলেন, অভিযোগ না, আমি বলতেছি এটা হচ্ছে আমি দেখতে যখন পাইলাম তখন তো আমি একজন ভোটার হিসেবে খুব আহত। ঠিক আছে, আমি বলি আপনাকে জিনিসটা। একটা জিনিস হলো কি, উনি যে অভিযোগটা করলেন আর কি, যে বিএনপির যে ইস্তেহার যেটা হয়েছে সেটা ইন্ডিয়া তৈরি করে দিয়েছে, অথবা ইন্ডিয়ার এখানে ইনভেস্টমেন্ট আছে। যদি এটা হয় অবশ্যই একটা বড় অভিযোগ, এবং এটা হলে অবশ্যই এর একটা প্রভাব আমাদের নির্বাচনে পড়বে। কিন্তু এটা আদৌ কতটুকু অথেন্টিক, ওনার অভিযোগটা কতটুকু ভিত্তি কতটুকু আছে, শক্ত ভিত্তি আদৌ আছে কিনা, সেটা তো আসলে ডিটেল না দেখলে বোঝা যাবে। হঠাৎ করে যখন একটা স্ক্রিনশট কেউ দেখায়, চট করে কিন্তু এখান থেকে কিছু বোঝা যায় না, ওটা ডিটেল পড়তে হবে। এটার জন্য এই টকশোটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্লেস নয়। কিন্তু আমি এটা মনে করি এই জিনিসটা একটা সুরাহা হওয়া উচিত, উনি যে দাবিটা করলেন। কারণ সুরাহা না হলে হবে কি, আমি হয়তো না জেনে ঠকে যাব। আমি যদি সুরাহা না করি, যদি বিশ্বাস করি, তারপরে যদি ঘটনা যদি সত্য না হয়, তাহলে আমি বিএনপির প্রতি অন্যায় করলাম। আবার যদি এটা সত্য হয়, আমি যদি বিশ্বাস না করি, তাহলে আবার আমি বিএনপিকে কিন্তু একটা দিলাম, ছাড় দিলাম একটা। এইগুলি আসলে খুব সিরিয়াসলি এগুলি নেওয়া উচিত আমি মনে করি। আমি শাহরিয়ার ভাইকে রিকোয়েস্ট করব যে এই বিষয়টা উনি ওনার সোশ্যাল মিডিয়া বলেন, অথবা ওনার যে কোনো যে মিডিয়াটা সবার কাছে যায়, সেই মিডিয়াতে ক্লিয়ারলি উপস্থাপন করা এবং সমস্ত সোর্স টোর্স দিয়ে দেওয়া। তাহলে হবে কি, মানুষ এটা বিচার করতে পারবে। এগুলি খুব সিরিয়াস বিষয় কিন্তু। কারণ আমরা একটা জিনিস বলি, শুনেন, আমাদের ওই যে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো আমরা তো দেখেছি
গত 15টা বছর এই দেশটা কিভাবে যারা সরকার ছিল তারা কিভাবে ভারতীয় এক ধরনের আধিপত্যবাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, এটা অস্বীকার কোনো উপায় নেই। আমাদের এখানে ভোটার ছাড়া ভোট হয়েছে, ভারত বলছে যে অসাধারণ ভোট হয়েছে। আমাদের এখানে মানুষ আন্দোলন করেছে, ভারত বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলছে কিন্তু ভাই। আবার এখন যখন আপনার যেন আমাদের হাসিনা সরকার যখন পতন ঘটলো, তখন কিন্তু ভারত আর বলে না যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তখন তারা এখানে নানাভাবে হস্তক্ষেপ, এগুলো তো আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু। এবং আমাদের কথা হলো কি, আমাদের এখানে ক্ষমতায় কে আসবে, এক্স আসবে না ওয়াই আসবে, জামাত আসবে না বিএনপি আসবে নাকি অন্য কোনো দল আসবে, এটা নির্ধারণ করবে দেশের জনগণ। আপনাকে জনগণের উপর ছাড়তে হবে এবং জনগণের যে রায়, সেই রায়টা মানার মানসিকতা আপনার থাকতে হবে। আপনি যদি বলেন জনগণের রায় মানি না, তাহলে আপনিও কিন্তু আরেক স্বৈরাচার হয়ে গেলেন। আমি খুবই হতাশ হয়েছি একটা কারণে, যে আমি সমস্ত পলিটিক্যাল পার্টির নেতাদের বক্তব্য শুনলাম, কেউ কিন্তু এই কথাটা উচ্চারণ করেন নাই যে জনগণ যে রায় দেয়, জনগণ যদি আমার বিপক্ষেও রায় দেয় আমি এটা মেনে নেব, এটা উচ্চারণ করা উচিত ছিল। তাহলে হয় কি, আপনি জনগণকে সম্মান করলেন। জনগণকে সম্মান করতে হবে, কারণ জনগণ হলো ডিসাইডিং ফ্যাক্টর। আমরা এই একটা নির্বাচন চাই, এই নির্বাচন এবার না। শেখ হাসিনা সরকার কি করেছিল বলেন জানেন? শেখ হাসিনা সরকার অনেক দুর্নীতি করছে, অনেক অন্যায় করছে, বাংলাদেশের সমস্ত সরকার এটা করে। যারা আগামীতে আসবে তারাও টুকটাক দুর্নীতি করবে, অন্যায় করবে, সবই করবে। কিন্তু একটা জায়গা শেখ হাসিনা সরকার যেটা করেছিল, এটা বাংলাদেশের অন্য কোনো গভর্নমেন্ট এভাবে করে নাই। সে হলো, এর আগে কিন্তু নির্বাচনের কারচুপি হয়েছে, জিয়া রহমান সাহেবের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, বঙ্গবন্ধুর আমলে কারচুপি হয়েছে, কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে যে ধ্বংস করে দেওয়া, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন বলতে আর কোনো আগ্রহী অনুভব করতো না। নির্বাচন যে কি জিনিস, এই দেশের এখনো অনেক লোক আছে যাদের বয়স 35 হয়ে গেছে, তারা কোনোদিন ভোট দেয় নাই। তো ওই জায়গাটা যদি তৈরি হয় এবং যদি আগামীতেও থাকে, সেটা হবে আমাদের জন্য বড় পাওনা একটা, আমরা এটা চাই। এই জন্যই বললাম যে আমি যে সোর্সের মাধ্যমে নিজে যাচাই করে ওই কোম্পানি আমি খুঁজে বের করে দেখলাম যে কোম্পানিটা আসলে ইন্ডিয়ার। এবং যখন আমি এই ইউটিউবে যখন এটা দিলাম, তখন দেখেন যে বিএনপির মিডিয়া সেল দেওয়া আছে এবং এই ছবি, এগুলো সব কন্টেন্ট গুলো তৈরি করা আছে, কি লেখা আছে সেজন্য আমি এখানে দেখাই দিলাম। আপনি অ্যাকুইজিশন করলেন যে জামাতের ইস্তেহারের কয়েকটা ছবি আপনি ইন্ডিয়ান অ্যাডভার্টাইজমেন্টের ছবি ইউজ করছেন। সো আপনি প্রথমে যে লিগেশনটা করতেছেন, আমার কথা হলো কি, আমি যদি সুই হই তাহলে ওই ঝালরের পিছন দিকে এত ফুটা, এই জন্য বললাম। যেমন ধরে নেন, গতকালকে একটা কি দেখাইছেন, তারেক রহমান সাহেব লাইট জ্বলছে দাঁড়ায় গেছে। আপনি জানেন তারেক রহমান সাহেব যখন যেখানে বাড়ায় সেখানে রাস্তা বন্ধ করে দেয়। এই যেটা নিয়ে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম, এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এই ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ ইলেকশন কমিশন। কালকে আমি তো সঙ্গে ছিলাম আমির জামাতের সাথে, কোথায় কোনো রাস্তা তো বন্ধ করে দেওয়া হলো না। তাহলে তারেক রহমান সাহেবের জন্য যে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে সে ওই সিগনালে দাঁড়ালো কি দাঁড়ালো না, এটা কি দ্বিচারিতা না? ঠিক একই জিনিস যদি জামাতের ইস্তেহারে কয়েকটা ছবি ইউজ করে দেওয়া হয়, আর আপনার এটা কিন্তু যদি ইন্ডিয়া তৈরি করে দেয় কোনো সমস্যা নাই, ইন্ডিয়া ফাইন্যান্স করছে কি করেনি তা আমি জানি না, ইন্ডিয়া যদি তৈরি করে দেয় নিতেই পারে, সে ইন্ডিয়া কেন আমেরিকা থেকেও তৈরি করে নিয়ে আসতে পারে। তাহলে জামাতের, হ্যাঁ, কারণ জামাতের দুইটা ছবি ইউজ করছে বলে তুমি হঠাৎ করে সায়ের খুব গর্জন দিয়ে উঠলা, এটার বিষয় করলা না। এবং এই জন্যই আপনাকে বলি, গতকালকে যখন সকাল থেকে খুব আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম, মোবাইল 400 গজের মধ্যে, এটা হচ্ছে রাতের ভোট করার জন্য শেখ হাসিনা 2018 সালে করছিল। যে কোনো মোবাইল ছেড়ে দেখবেন 2018 সালের আপনি ভিডিও ফুটেজ পাবেন না। তা আমি যখন এই কথাটা সকাল থেকে বলে সবাইকে মিলে আমরা যখন আন্দোলনের ডাক দিলাম যে যদি 5টার মধ্যে এটা আপনার বন্ধ না করেন তাহলে কিন্তু আগামীকালকে ঘেরাও করা হবে। দুপুরের পর কোথায় আমি একটা মানুষকে সাহায্য করছি 1000 টাকা, সেটা কি সে দান অনুদান হলে হচ্ছে নির্বাচন ভঙ্গ হবে, সেটাকে নিয়ে সায়ের সাহেব পুরা ভাষায় দিলেন। আমি বললাম ঠিক আছে ভাই, সেটা নিয়ে গণমাধ্যম ওই জন্য বলি আপনাকে, আমি আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা কোনোদিনই ভঙ্গ হয়নি। এবং আপনাকে একটা জিনিস আমি সবসময় বলে আসছি, ডেইলি স্টার আর ইন্ডিয়া যখন আমার বিরোধিতা করে তখন আমি বুঝি আমি রাইট পথে আছি। কারণ ওই একই জিনিস অন্যান্য পেপার গুলো ইয়াগুলোতে কি আমি কি বলছি যে না দেওয়াটা বোধহয় ভালো ছিল। আগে তো কোনদিন ইলেকশন এরকম যায়নি, তবে যে লোকটাকে দিছি সেই লোকটাকে কি আমি চিনি? ওখানে কি তার কাছে আমি ভোট চাইছি? কিছু নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাকে 25-30টা ভিডিও
ক্যামেরা আছে, সাংবাদিক আছে, তার মধ্যে আমি টাকা বের করে একটা লোককে দিচ্ছি। লোকটা প্রথমে দুইটা কথা বলছে, সারাদিন ব্যবসা হয়নি আর আমি খুব ভয়ে আছি। শাহরিয়ার ভাই তো একটা ইমেজ আছে, বিভিন্ন জায়গায় উনি কথা বলেন, মানে ওনার ইমেজের জন্য এটা খুব ড্যামেজিং হয়েছে। উনি যে ব্যাখ্যাটা এখন দিলেন, ছোট বাচ্চাদের দিলাম, সেটা তো আপনার আগে হলো। আমি বলি আর কি জিনিসটা, ছোট বাচ্চাদের দিচ্ছি, সেটা কিন্তু ভাইরাল হলো। কিন্তু এইটা ভাইরাল হলো কখন? যখন আমি নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বললাম সকালবেলা, দুপুর বেলা এটাকে বের করে দিল, সাহেব সাহেব এটা বের করে দিল, যাতে মিডিয়াতে আর এই মোবাইলের কথাটা যেন না আসে। এবং কালকে দেখবেন সন্ধ্যাবেলা এই মিডিয়াতে একটা কথা আসেনি এই মোবাইল নিয়ে। শাহরিয়ার ভাই আমি বলি আপনাকে, এটা আমার ওই জায়গাতে বললাম না দেওয়াটাই উত্তম। আমি বলি এটা তো আপনার ব্যাখ্যা, কারণ আপনি তো জনে জনে যে ব্যাখ্যাটা দিতে পারবেন না। যত লোক আমাদের এই টক শো শুনবে তার চেয়ে কমপক্ষে 150-200 গুণ লোক কিন্তু ওই ভিডিওটা দেখছে। কাজে আপনার এটা ড্যামেজ কিন্তু এভাবেই হয়। ওনার একটা ইমেজ তো তৈরি করছে, উনি ওই ইমেজটা ড্যামেজ হয়েছে, এবং উনি কিন্তু এটা নিয়ে জনে জনে যে বলতে পারবে না তো। আমার কাছে প্রথম জিনিস হচ্ছে ইমেজ আমি বিশ্বাস করি না, নাম্বার 1। আমি বিশ্বাস করি না এই কারণে যে আমার প্রফেশন যেখানে সেখানে খুব ভালো ছিল, এবং আমি এই যে আপনাদের এই মিডিয়া জগতে কিন্তু নতুন আমি, এবং প্রথম দিনে কিন্তু এই ভাইয়ের সাথে আমার প্রথম জীবনের অনুষ্ঠান। দ্বিতীয় অনুষ্ঠানটা হচ্ছে কি, তখন আমি কোনো গ্রামারই জানতাম না কিভাবে এগুলো করে। সো এই জন্যে আমি বললাম যে ইমেজ নিয়ে না, আমি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য সব কাজ করি। যতক্ষণ আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, সেজন্য না ইলেকশন করতেছি, না আমার মন্ত্রী হওয়ার শখ আছে, না কিছু হওয়ার শখ আছে। আমার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে আমি জান্নাতের টিকিট বিক্রি করছি, ঠিক আছে? গতকালকে আপনি কি দেখছেন যে বিএনপির মহাসচিব সাহেব কি বললেন? এই কথা কি ওনার কাছ থেকে আপনি জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে, এই কথা একটা মিডিয়া বলতেছে না। আমি শাহরিয়ার কবির, আমি একটা মানুষকে বলতেছি যে তুমি এই কারণে, কিন্তু এটা দেখেন কত বড়। আপনি এটা দেখেন, জামাতকে ভোট দিলে কি হবে? ঈমান নষ্ট হয়। মহিবুল্লাহ আবার বলে দিল যে আরো এক ধাপ সামনে গেল। তাহলে এই ইসলামকে যেভাবে ভোটের আগে ইউজ করা হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আল্লামা সাইদি সাহেব সারা বছর ধরে ইসলামের কথা বলছে না, খালি ভোটের আগে বলে আসছে। গোলাম আজম সাহেব সারা বছর ধরে বলছে, মতিউর রহমান নিজামী সাহেব, সেই দিনের কথা বাদ দিলাম, আজকে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব গত 1.5 বছর আমিরে জামাত কোন জায়গায় যা বলেনি কোরআন ও সুন্নাহর কথা। আজকে যে কথাগুলো, আমার কথাটা কি যে আপনি কেন একটা লোককে টার্গেট করতেছেন, এবং জামাতে ইসলামের চুন থেকে খসলেই তাহলে কি হয়ে যাচ্ছে? তার মানে হচ্ছে টার্গেট হচ্ছে ইসলাম, জামাতে ইসলাম না। তার মানে হচ্ছে টার্গেটটা কি? এই যে বলছে এক ভাই, আবার গতকালকে দেখলাম কি বলছে, জামাতের ওখানে ইসলাম টামটা বাদই দিতে হবে। আরে জামাতে ইসলাম রাখবে কি রাখবে না, সে জামাতে ইসলাম ব্যাপার, তোমার লাগে তুমি আর একটা দল করো আর লোককে ভোট দিতে দাও। এই যে কথাগুলো বললেন, এই কথা নিয়ে একটা টক শো আমি চ্যালেঞ্জ দিলাম গতকালকে, একটা টক শো একটা টু শব্দ হলো না। আর আমি 1000 টাকা একটা গরিব মানুষকে দিছি, সেটা নিয়ে টক শো। জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে, ইজ ইট নট এ ফতোয়া? ইজ ইট নট এ ফতোয়া তার মতো লোকের কাছ থেকে? এখন এই কথাগুলো আমি কেন বলি? ইলেকশন কমিশনের কথা দেখেন, ইলেকশন কমিশনের যে দ্বিচারিতা, আমার সবচেয়ে বড় ভয় হয় যে ভাই যেটা বললো, ভাইকে সমর্থন করি, কিন্তু আমার কথা হলো 10টা 11টার মধ্যে যদি বোঝা যায় কোন দল জিতবে কোন দল জিতবে না, ধরে নেন যে দলের মধ্যে যদি সহনশীলতা না থাকে, যদি দেখা যাক আল্লাহ না করুক বিএনপি হেরে যাচ্ছে ভেবে, বিএনপি 130টা আসনে যদি করতে যায়, এটা শেষ করে দিই, 130-40টা আসনে যদি ভোট কারচুপি করতে যায়, সেখানে তো মানুষ প্রতিহত করতে যাবে। কি হবে? ভোটের কি হবে? ভোট যদি সে মেনে না নাই হেরে গেলে কি হবে? কারণ কি সিমটম গুলো তো তাই দেখতেছি। গতকালকে কতগুলো অস্ত্র তৈরি হয়েছে, সেটা অস্ত্র রিকভার হয়েছে, সেটাও কিন্তু কোনো মিডিয়ায় আসলো না। যুব দলের কাছ থেকে, যুব দলের এক নেতার কাছ থেকে 2টা পিস্তল সহ এক গাদায় কি হলো, অস্ত্র উদ্ধার হলো। তো এই নমুনাগুলো কি? এখনো আপনি তো অস্ত্র রিকভারি করতে পারেননি। তারপরে আপনি যখন বলেন, দেখেন এই যে আমি একটা জিনিস, কেন বিএনপি একটা টু শব্দ করলো না? এই যে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, এটার বিরুদ্ধে একটা টু শব্দ করেনি। এবং আরেকটা জিনিস বলে দিই, জনাব তারেক রহমান সাহেব একদিন মাত্র একবার হা ভোটটাতে, শেষ দিনেও তিনি হা ভোটের পক্ষে একবারও একটা কথা বললেন না। কেন? দেখেন, একটা জিনিস হলো, ইলেকশনকে ম্যানিপুলেট করতে চায়, এটা আসলে আমি বুঝি না, কারণ আমি কাউকে বুঝি না। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এবার নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আশা করি যতটুকু আপনার উত্তেজনা আপনি দেখছেন, কথার মারপেশ দেখছেন, এটা হলো কি, প্রতিপক্ষকে আক্রমণ তো করতে হবে, নির্বাচন হবে কিভাবে? প্রতিপক্ষের বক্তব্যকে খণ্ডন করা দরকার, এটা হেলদি। কিন্তু
আমি এটাকে হেলদি মনে করি এই কারণে, যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হলো, সে কথাটা কি আমাকে বিশ্বাস করা উচিত? ধরেন বিএনপি বললো যে আমি আপনাদেরকে সবাইকে বেকার ভাতা দেব, কারণ এটা কি আমি বিশ্বাস করবো কি করবো না? আমি কিন্তু সাধারণ মানুষ, বুঝবো না। আমি তখন আশা করবো কি ওনার যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ আছে তারা ব্যাখ্যা করে বলবে যে এটা এই কারণে বাস্তবায়নযোগ্য নয়। আবার ধরেন জামাত বলল আমি সবাইকে কর্মসংস্থান দিব, বেকার ভাতা দেওয়ার দরকার হবে না। এখন এটা কি আমাদের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য? আমি আশা করব বিএনপি এটা ব্যাখ্যা করে আমাকে বোঝাবে যে এই কারণে এটা বাস্তবায়নযোগ্য নয় অথবা বাস্তবায়নযোগ্য। আওয়ামী লীগ হেরে গেলে আওয়ামী লীগ যা করতো, আওয়ামী লীগের সঙ্গে হেরে গেলে বিএনপি যেটা করতো, জামাতের সঙ্গে হেরে গেলে অথবা বিএনপির সঙ্গে হেরে গেলে জামাত সেটা করবে বলে আমি মনে করি না। প্রশ্ন হচ্ছে জনগণের রায়কে যদি আপনি বাধাগ্রস্ত করার কোনো কিছু করেন, যেমন এই যে বললাম গতকালকে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না, কেন হঠাৎ করে এটা 9 তারিখে দিলেন কেন? আপনি 8 তারিখে কি বললেন? বিএনসিসির কেউ কি করতে পারবে? ইলেকশনে ডিউটি দিতে পারবে না। 10 তারিখে আমরা বারবার দাবি করছিলাম 10 তারিখ থেকে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা সব বন্ধ করা হোক, ওনারা বন্ধ করেননি, ছেলেপেলে সব অটো বাড়ি চলে যেতে হলো। তাহলে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা পার্ট অলরেডি আমরা কোথায় দেখতে পাচ্ছি?